থ্রি টেকনিক্স অফ ডাটা ট্রান্সফার, এটা হচ্ছে আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইস বা ইনপুট আউটপুট যে সিস্টেমগুলো আছে, যে পেরিফেরালসগুলো আছে, সেইগুলোর সাথে আমাদের কম্পিউটার সিপিইউ মেমোরি এগুলো কিভাবে ইন্টারাকশন হয়, এই ইন্টারাকশন টেকনিকগুলো হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। মোডস অফ ডাটা ট্রান্সফার যদি আমরা বলি, তাহলে এইগুলোকে আসলে তিন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এই যে এইটা। তো এই তিনটা ভাগ কি কি? একটা হচ্ছে প্রোগ্রামড আইও, একটা হচ্ছে ইন্টারাপ্ট আইও, আর একটা হচ্ছে ডিএমএ। এই ডিএমএ মানে হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো এই এক একটা করে আমরা এখন ব্যাখ্যা করতে করতে যাব। প্রথমে হচ্ছে প্রোগ্রামড আইও। তো মানে কনসেপ্টগুলো আলাদা কেন আগে যদি বুঝতে হয়, তাহলে বুঝতে হবে হচ্ছে যে কোনটায় সিপিইউ ইনভলভ হয়, এবং মানে কোনটা সিপিইউ হ্যান্ডেল করে, আর কোনটা হচ্ছে বাইরের ডিভাইস থেকে কন্ট্রোল করা হয়, আর কোনটা হচ্ছে স্পেসিফিক একটা আলাদা মডিউল প্রয়োজন হয়। এর উপর ভিত্তি করে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তিনটাই আমরা ব্যাখ্যা করব। প্রোগ্রাম ডায়োর ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমাদের যে সিপিইউ আছে, এই সিপিইউ হচ্ছে নিজে থেকে তোমার চেক করবে কিছুক্ষণ পর পর যে কোনো ইন্টারাপ্ট, কোনো আইও ডিভাইসকে সার্ভিস দেওয়ার প্রয়োজন আছে কি নাই। ঠিক আছে, নিজে থেকে সিপিইউ হচ্ছে ইনিশিয়েট করবে। সিপিইউর ভিতরে যখন কমান্ড আসবে, সিপিইউ যখন কাজ করার প্রয়োজন পড়বে ইনপুট আউটপুট দেওয়ার, তখন হচ্ছে সে বাইরের ডিভাইসের সাথে কন্ট্যাক্ট করবে, সে বাইরের ডিভাইসের সাথে রিলেশনশিপ এস্টাবলিশ করবে। তো এই সিস্টেমে প্রোগ্রাম ডায়োতে সিপিইউ হচ্ছে রিড কমান্ড ইস্যু করতে থাকে। দেন সে চেক করে যে আইও ডিভাইসগুলো রেডি আছে কিনা, যে আইও ডিভাইসে সে ডাটা পাঠাবে বা যেখান থেকে সে ডাটা রিড করবে সেটা রেডি আছে কিনা। ঠিক আছে, তো যদি রেডি থাকে তখন হচ্ছে সিপিইউ থেকে হচ্ছে তোমার ইনিশিয়েট করা হবে, ডেটা ট্রান্সফারটা ইনিশিয়েট করা হবে। এই জন্য এটাকে বলতেছি আমরা প্রোগ্রাম ডায়ো, যে যেটা আগে থেকেই প্রোগ্রাম করা আছে। এখন কথা হচ্ছে যে প্রথমে যখন সিপিইউ চেক করা শুরু করলো ডাটা পাঠাবে একজনকে, তখন হচ্ছে যদি সে রেডি না থাকে, তখন হচ্ছে এই সেম প্রসেসটা লুপের মধ্যে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত ডিভাইস রেডি হয়, ততক্ষণ পর্যন্ত স্ট্যাটাস চেক করা লাগবে। যদি কোনো কারণে ইরর হয়, তাহলে ইরর হ্যান্ডেল মেকানিজম আলাদাভাবে এস্টাবলিশ করতে হবে। আর যদি ডিভাইস রেডি থাকে, যদি সবকিছু ওকে থাকে, তখন হচ্ছে সিম্পলি কি করা হবে, ওই যদি রিড হয় তাহলে রিড, যদি রাইট হয় তাহলে রাইট। তোমার আইও ডিভাইস থেকে রিড করে আমরা মেমোরিতে রেখে দিতে পারি, অথবা মেমোরি থেকে নিয়ে এসে আইও ডিভাইসে রাইট করতে পারি। আইও ডিভাইস মানে আমাদের পেন ড্রাইভ, কিবোর্ড, মনিটর, প্রিন্টার, এই জাতীয় জিনিসগুলোকে বোঝাচ্ছি। এই যে সিস্টেমটা, যে সিস্টেমে হচ্ছে তোমার সিপিইউ নিজে থেকেই হচ্ছে পুরো কাজটা কন্ট্রোল করে ইনিশিয়েট করতেছে, এই সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রাম ডায়ো। তো এই প্রোগ্রাম ডায়ো করার জন্য সিপিইউ যেটা করে সেটা হচ্ছে তোমার দুইটা আলাদা পোর্ট ব্যবহার করে, দুইটা আলাদা মেকানিজম ব্যবহার করে, যার একটা আন্ডারে একটা পোর্টের প্রতিটা রেজিস্টারকে কনফিগার করা যায় ইনপুট আউটপুটের জন্য। আমরা ইন ডিটেলসে বলি, দেখো। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে প্রোগ্রাম ডায়োর ক্ষেত্রে যেটা প্রোগ্রাম আয়োর চেষ্টা করে সেটা হচ্ছে যে আমার কার্সারের দিকে যদি দেখো, তাহলে প্রতিটা ইসের জন্য হয় ইন্ডিভিজুয়ালি একটা পোর্ট থাকে, সেটা 8 বিট হতে পারে, 10 বিট, 16 বিট হতে পারে, আইও পোর্ট থাকে। এই আইও পোর্টকে কনফিগার করতে হয় যে আসলে সিপিইউ কি এই পোর্টের প্রতিটা জায়গা থেকে, প্রতিটা স্লট থেকে ইনপুট এক্সপেক্ট করতেছে নাকি আউটপুট এক্সপেক্ট করতেছে। সেই অনুযায়ী সিপিইউ প্রথমে কনফিগার করে নেয়। কনফিগার করে কি করে? কনফিগার করে হচ্ছে একটা স্পেশাল টাইপের রেজিস্টারের মাধ্যমে। এই পোর্টে যতগুলো বিট থাকবে, ততগুলো বিট সম্পন্ন একটা রেজিস্টার থাকে আলাদা। এই রেজিস্টার নামটা হচ্ছে কমান্ড রেজিস্টার অথবা ডাটা ডাইরেকশন রেজিস্টার। কমান্ড রেজিস্টার অথবা ডাটা ডাইরেকশন রেজিস্টার। ঠিক আছে, এই ডাটা ডাইরেকশন রেজিস্টারেই হচ্ছে সিপিইউ তখন কনফিগার করে। যদি সে 0 কনফিগার করে, তাহলে ওই বিটের এগেনস্টে পোর্টের যে বিটটা আছে সেটা ইনপুট বা আউটপুটের জন্য ইনিশিয়েট হয়ে যায়। যেমন যদি আউটপুট দিতে চায়, তাহলে সেখানে সিপিইউ লিখে দেয় 1, তার মানে এই পোর্টটার এই সোজাসুজি যে ঘরটা আছে সেটা তখন আউটপুটের জন্য ব্যবহৃত হবে। আর যদি 0 থাকে, তাহলে সেটা ইনপুটের জন্য ব্যবহৃত হবে। এখন বাইরে থেকে যে আমি ডিভাইসগুলো কানেক্ট করব, ওই ডিভাইসগুলো ওই অনুসারেই কানেক্ট হয়। যে আমার যদি ইনপুট ধরনের ডিভাইস হয়, যেমন ধরো একটা সুইচ, সেটাই ইনপুটের ঘরগুলোতে কানেক্টেড হবে। আর যদি আউটপুট হয়, যেমন ধরো লেড, তাহলে হচ্ছে আউটপুটের ঘরগুলোতে কানেক্টেড হবে। এইটা হচ্ছে একটা স্টাইল, এটা হচ্ছে একটা স্টাইল যে তোমার কিভাবে সিপিইউ বাইরের ডিভাইসগুলোকে নিজের সাথে কানেক্ট করতে পারে। প্রতিটা পোর্টকে কনফিগার করার জন্য একটা রেজিস্টার ব্যবহার করা হবে, যেটা 8 বিট হতে পারে, বা আইও পোর্টের সমান সংখ্যক বিটের একটা রেজিস্টার ব্যবহৃত হবে, যেটা হচ্ছে তোমার কি করা হবে, কনফিগার করবে। কে করবে? সিপিইউ করবে। করে ঠিক করে দেবে যে এখান থেকে ইনপুট হবে নাকি আউটপুট হবে। দেন সিপিইউর যখন প্রয়োজন পড়বে, যদি ইনপুট নেওয়ার প্রয়োজন হয়,
তাহলে সিপিইউ করে কি পুরো পোর্টে সবগুলো বিট রিড করে নেয় এবং এখানে যেটা যদি ইনপুট যদি হয় তাহলে সিপিইউ করবে কি এই যেগুলো 1 আছে ওইগুলোকে ইগনোর করে যাবে আর বাকি বিটগুলো নিয়ে সে কাজ করবে, কারণ ওইগুলো ইনপুটের জন্য তখন কনফিগার করা ছিল। আবার যদি ইনপুট যদি সিপিইউ কিছু আউটপুটে দিতে চায় তখন কি করবে, এই পুরো আইও পোর্টে লেখা শুরু করবে কোন বিটগুলো লিখবে যেগুলো হচ্ছে আইও বিটের জন্য কনফিগার করা, আউটপুটের জন্য কনফিগার করা, আর বাকি যে ইনপুটগুলো আছে ওগুলোকে সে ওই মুহূর্তে ইগনোর করে যাবে। এইভাবে হচ্ছে সিপিইউ প্রোগ্রামটা হয়তো কাজ করে। কিন্তু শুধু এইভাবে না, প্যারালাল ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে যদি মাল্টিপল পোর্ট থাকে তাহলে সেটা নিয়েও সিপিইউ কাজ করতে পারে। সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় টাইপ। এই দ্বিতীয় টাইপে কি করা হয়, একটা কমান্ড রেজিস্টার বা প্রোগ্রাম ডাটা ডাইরেকশন রেজিস্টার থাকে, কমান্ড রেজিস্টার বা ডেটা ডাইরেকশন রেজিস্টার থাকে। এই ডেটা ডাইরেকশন রেজিস্টারের বিট সংখ্যা হচ্ছে ততগুলো যতগুলো টোটাল পোর্ট আছে। হ্যাঁ, এইবার প্রত্যেকটা পোর্টকে একটা নির্দিষ্ট ঘরের সাথে কানেক্ট করে দেওয়া হয়। এই ঘরটাকে তুমি যদি 0 রাখো তাহলে হচ্ছে ইনপুটের জন্য কনফিগার হয়ে যাবে, যদি 1 রাখো তাহলে আউটপুটের জন্য কনফিগার হয়ে যাবে পুরো পোর্টটাই। ধরো একটা পোর্টে টোটাল 8টা বিট আছে, এই 8টা বিটই কানেক্ট করা আছে 0 নাম্বারের সাথে। এই 0 নাম্বার কমান্ড রেজিস্টারে তখন যদি সিপিইউ 1 দেয় তাহলে পুরোটাই হচ্ছে তোমার আউটপুট ডিভাইস হিসেবে কনফিগার হয়ে যাবে। প্যারালাল যে ইনপুট আউটপুট আছে সেটা হ্যান্ডেল করার জন্যই হচ্ছে এই সিস্টেমটা। এখানে যেমন একটা একটা করে বিট বাই বিট নিতে হচ্ছিল, কিংবা ওই যে পুরা রেজিস্টারটাকে রিড করে নিয়ে পুরো পোর্টটাকে রিড করে নিয়ে দেন সেখান থেকে আবার কিছু বিট ইগনোর করতে হচ্ছিল যেগুলো হচ্ছে ইনপুটের জন্য না, সেগুলোকে ইগনোর করে দিতে হচ্ছিল। ওই জিনিসগুলো হচ্ছে এখানে আলাদাভাবে হ্যান্ডেল করা হয়, যেখানে পুরো পোর্টটাই আইদার ইনপুট, পুরো পোর্টটাই আইদার আউটপুটের জন্য কনফিগার করা হচ্ছে এবং বাইরের এক্সটার্নাল ডিভাইসগুলো সেই অনুযায়ী এর সাথে কানেক্টেড হয়। আচ্ছা, এইটা ছিল হচ্ছে প্রোগ্রাম ডায়ো। এই প্রোগ্রাম ডায়ো আবার দুই ভাবে কাজ করে। হ্যাঁ, দুই ভাবে, মানে আমাদের যে বাইরের ডিভাইসগুলা এই ডিভাইসগুলা আমাদের আহ, আমার যে সিপিইউ এই সিপিইউর সাথে কানেক্ট হওয়ার পরে তাকে একটা অ্যাড্রেস দিতে হয়, আমি তো ওকে চিনাতে হবে। হ্যাঁ, যখন কম্পিউটার কাজ করবে সে বললাম আমি কিবোর্ড থেকে একটা ডাটা নিয়ে আসো, তো কিবোর্ড কি আসলে সিপিইউ চেনে? সিপিইউ চেনে না। সিপিইউ চেনে কি একটা নাম, একটা আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা নর্মালি নাম্বারে হয়, বাইনারিতে হয়। তো এই ও চেনে হচ্ছে যে হ্যাঁ আমার এই অ্যাড্রেসে চলে যেতে হবে, এই অ্যাড্রেস থেকে ইনপুট নিয়ে আসতে হবে। ওই যে অ্যাড্রেসটা আমরা দিচ্ছি এইভাবে প্রত্যেকটা এক্সটার্নাল ডিভাইসের জন্যই আমাদের অ্যাড্রেস তোমার হচ্ছে বসায় দেওয়া হয়। কথা হচ্ছে এই অ্যাড্রেস বসানোটা আবার দুই ভাবে হয়ে থাকে। এই দুইটার উপর ভিত্তি করে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইও, এটাকে আইসোলেটেড আইও বলা হয়, আবার আইও ম্যাপড আইও নামেও পরিচিত। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইও, এটাকে আইসোলেটেড আইও বলা হয়, আবার আইও ম্যাপড আইও নামেও এটা পরিচিত। আরেকটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও। ঠিক আছে, এই দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথম যেটা স্ট্যান্ডার্ড আইও, এই স্ট্যান্ডার্ড আইওতে যেটা করা হয় সেটা হচ্ছে যে পুরো আইও মডিউল এটাকে আলাদা একটা অ্যাড্রেস স্পেস হিসাবে চিনানো হয়। যেমন ধরো সে আমার 8 বিট আছে, যে 8 বিট হচ্ছে আমার অ্যাড্রেস লাইন, আমার অ্যাড্রেস বাস হচ্ছে 8 বিটের। তার মানে কি আমি এখানে 2 টু দি পাওয়ার 8 সংখ্যক মেমোরি ধরতে পারি, ওই সেম অ্যাড্রেস গুলাই আবার 2 টু দি পাওয়ার 8 সংখ্যক আইও ডিভাইসও আমি কানেক্ট করতে পারি। অর্থাৎ দুইটাকেই আমি দুইভাবে ব্যবহার করতে পারি। এই যে সিস্টেমটা এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড আইও। মেমোরি ম্যাপড আইওর ক্ষেত্রে ওই 8 বিটের ভিতরেই মেমোরিও থাকবে আইও থাকবে। দেখা যাচ্ছে যে শেষের সে ধরো আমি 1 মেগাবাইট সংখ্যক অ্যাড্রেসকে কল করতে পারতেছি, তো 1 মেগাবাইটের মধ্যে ধরো 100 কিলোবাইট হচ্ছে আইওর জন্য বরাদ্দ, আর বাকি পুরোটাই হচ্ছে মেমোরির। কিন্তু স্ট্যান্ডার্ড আইওতে হচ্ছে পুরো 1 মেগাবাইট সংখ্যক অ্যাড্রেস স্পেসই আমি মেমোরির জন্য ব্যবহার করতে পারি, পুরো 1 মেগাবাইট সংখ্যকই আমি হচ্ছে আইও ডিভাইসের জন্য বরাদ্দ করতে পারি। কিভাবে হ্যান্ডেল করা হয় এর জন্য, এই প্রথম স্ট্যান্ডার্ড আইওর জন্য কিছু এক্সট্রা তোমার পিন থাকে। হ্যাঁ, মাইক্রোপ্রসেসর যখন তৈরি করা হয় তাতে কিছু এক্সট্রা পিন থাকে। এই পিনগুলোকে তোমার হচ্ছে অন অফ করেই এগুলোকে হচ্ছে হাই লো দিয়ে, হাই প্রোভাইড করে হাই সিগন্যাল দিয়ে কিংবা লো সিগন্যাল দিয়ে যখন যেটা দরকার তার উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া হয় যে আসলে এখন ইনপুটের অপারেশনের জন্য অ্যাড্রেস তৈরি করা হয়েছে নাকি মেমোরি অপারেশনের জন্য অ্যাড্রেস তৈরি করা হয়েছে ওই পিনগুলোর মাধ্যমে। ঠিক আছে, কিন্তু মেমোরি ম্যাপড আইও যেটা, সেটা কি করা হয় ওই যে অ্যাড্রেসটা জেনারেট হয় ওই অ্যাড্রেস দেখলেই বলে দেওয়া যাবে যে আসলে এটা মেমোরির নাকি আইওর, কোনো এক্সট্রা পিনের দরকার নেই। কিভাবে? কারণ আমার যে শেষ 100 কিলোবাইট যে আমি আইও ডিভাইসের অ্যাড্রেস হিসেবে বরাদ্দ করছি ওই 100 কিলোবাইট তো ফিক্সড, ওটা তো দেখলেই বলে দেওয়া যাচ্ছে যে এই 100 কিলোবাইট হচ্ছে আমি আইও মডেলের জন্য রেখে দিছি। এইভাবে হচ্ছে আমরা মেমোরি ম্যাপড আইওকে আলাদা করে নিয়ে যেতে পারি। এই দুইটা ভাগে প্রোগ্রাম ডায়োর
মেকানিজমকে আলাদা করা যায়। এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, বিভিন্ন রকমের পার্থক্য করা যায়। যেমন মেমোরি ম্যাপড আইওর ক্ষেত্রে হচ্ছে সেম অ্যাড্রেস স্পেসের মধ্যেই দুইটাকে সেট করে দেওয়া হবে। আইসোলেটেড আইওর ক্ষেত্রে বা স্ট্যান্ডার্ড আইওর ক্ষেত্রে হচ্ছে তোমার একই ধরনের অ্যাড্রেস স্পেস, কিন্তু দুইটা সেপারেট অ্যাড্রেস স্পেসে এদেরকে কানেক্ট করা হয়। অর্থাৎ একই অ্যাড্রেস মেমোরিকেও বোঝাতে পারে, আবার হচ্ছে তোমার আইও ডিভাইসকেও বোঝাতে পারে। মেমোরি ম্যাপের ক্ষেত্রে যে অ্যাড্রেসটা তৈরি হবে ওইটা আইদার মেমোরির হবে অথবা হচ্ছে আইও ডিভাইসের হবে। একই সাথে কখনোই একই ধরনের দুইটা ডিভাইসকে কখনোই, অর্থাৎ আলাদা যে আইও ডিভাইস আছে এবং যে মেমোরি যে স্লট আছে ওই দুটো কখনোই সেম অ্যাড্রেস হবে না, কিন্তু অ্যাড্রেস স্পেসটা সেম। এরপরে হচ্ছে তোমার এই আইসোলেটেড আইওর যে ইয়েটা, এটা হচ্ছে পুরো যে অ্যাড্রেস স্পেসটা আছে ওর পুরোটাই হচ্ছে দুইটার ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু এটার ক্ষেত্রে করা যাবে না। কারণ হচ্ছে এটা ওই যে সেপারেট মেমোরি স্পেস ইউজ করা হয়, সেপারেট মেমোরির অ্যাড্রেস ইউজ করা হয়, আলাদা আলাদা নাম ইউজ করা হয়। এরপরে হচ্ছে যেহেতু এইটা সেম অ্যাড্রেস স্পেসের ক্ষেত্রেই দুইটা ভাগ করে দেওয়া হয়েছে, এই জন্য কতটুকু মেমোরি ব্যবহার করা যাবে সেটা লিমিটেড হয়ে পড়ে। অর্থাৎ এই যে আমি বললাম যে 100 কিলোবাইট হচ্ছে আইওর জন্য বরাদ্দ, তাহলে তার মানে ওই 100 কিলোবাইট হচ্ছে মেমোরিতে রাখা যাবে না, মেমোরি থেকে ওই 100 কিলোবাইট অ্যাড্রেস বাদ দিয়ে দিতে হবে। এই জন্য মেমোরি ম্যাপটা আইওতে হচ্ছে ওটা ছোট হয়ে পড়ে, মেমোরিটা ছোট হয়ে পড়ে, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। আইসোলেটেড আইও বা স্ট্যান্ডার্ড আইওর ক্ষেত্রে হচ্ছে তোমার এরকম কোনো প্রয়োজনীয়তা নাই। এটার ক্ষেত্রে হচ্ছে পুরো যে স্লটটা আছে পুরোটাই মেমোরিতে ব্যবহার করা যায়। অর্থাৎ আমার যদি 1 মেগাবাইটের স্লট হয়ে থাকে তাহলে আমি 1 মেগাবাইটই মেমোরিতে রাখতে পারবো, আবার 1 মেগাবাইটের অ্যাড্রেসই আমি আইওর জন্য বরাদ্দ করতে পারবো, ওই যে শুধুমাত্র পিনগুলো ঠিক করলে হচ্ছে। আচ্ছা, আইও অ্যাড্রেসের ক্ষেত্রে যে আইওর জন্য যে বরাদ্দ যে অ্যাড্রেস সেটগুলো সেগুলোকে বলতেছি আমরা পোর্টস। আর মেমোরির ক্ষেত্রে তো এরকম আলাদা নাম দেওয়ার দরকার নেই, কারণ পুরোটাই সেম। আচ্ছা, মেমোরি ম্যাপড আইও হচ্ছে একটু কম এফিশিয়েন্ট। আইও ডিভাইস আইও যেটা আইসোলেটেড আইও যেটা বা আইও ম্যাপড আইও যেটা কিংবা স্ট্যান্ডার্ড আইও যেটা, এটা তুলনামূলক বেশি এফিশিয়েন্ট, কারণ এর বাসটা আলাদা। সুতরাং মেমোরির সাথে যখন সিপিইউর কাজ হচ্ছে তখন হচ্ছে এই বাসটাকে সেপারেট রাখা যাচ্ছে, আবার যখন আইওর সাথে সিপিইউর কাজ হচ্ছে তখনও হচ্ছে আবার মেমোরির বাসটাকে আলাদা রাখা যাচ্ছে। এই সেপারেট বাস হওয়ার কারণে এই আইসোলেটেড আইও কিছু বেনিফিট পায়, এটা একটু তুলনামূলক বেশি এফিশিয়েন্ট। অবশ্যই লার্জার সাইজ হবে, কারণ বাস আলাদা করা গেছে, এটা যেহেতু বাস সেম এই জন্য মেমোরির সাইজ কমে যাচ্ছে, এটা আমরা বলছি। কিন্তু আইসোলেটেড আইও হ্যান্ডেল করতে একটু কমপ্লেক্স সার্কিটরি দরকার, যেহেতু এটা দুইটা আলাদা মডিউল সৃষ্টি হয়েছে, এটা তুলনামূলক সিম্পল লজিকে কাজ করা যায়। এইটুকুই হচ্ছে আমাদের প্রোগ্রাম ডায়ো। আইও এই যে আমরা বললাম এইমাত্র যে স্ট্যান্ডার্ড আইও হতে পারে, স্টাইলার হতে পারে, আবার হচ্ছে মেমোরি ম্যাপড আইও হতে পারে, আবার প্রোগ্রাম ডায়োর আরেকটা বৈশিষ্ট্য আছে, প্রোগ্রাম ডায়ো কন্ডিশনাল হতে পারে এবং আনকন্ডিশনাল হতে পারে। তো এই কন্ডিশনাল আর আনকন্ডিশনাল কি অনেকটা হচ্ছে হ্যান্ডশেকিং এর মতো ব্যাপার। আনকন্ডিশনাল হচ্ছে যাতে প্রোগ্রাম ডায়ো মানে ইয়ে করে না, কনসিডার করে না যে ডিভাইস রেডি আছে কি নাই, সোজাসুজি প্রোগ্রাম ডায়ো কি করবে, ডাটা পাঠানো শুরু করে দিবে। ঠিক আছে, ওর ওর মাথা ব্যথা না যে ওই পাশে ডিভাইসটা রেডি আছে কিনা। এইটা হচ্ছে আনকন্ডিশনাল। আর কন্ডিশনালের ক্ষেত্রে প্রোগ্রাম ডায়ো মাঝে 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 না, অল টাইমই তোমার হচ্ছে একবার একটু সিপিইউর স্ট্যাটাসটা দেখে নেবে, যে সিপিইউ অলওয়েজ স্ট্যাটাসটা দেখে নেবে আইও মডিউলের, যে আইও মডিউল রেডি আছে কিনা, আসলে ডাটা দেয়ার বা নেয়ার মতো অবস্থায় আছে কিনা। এর উপর ভিত্তি করে আবার প্রোগ্রাম ডায়োকে দুই ভাগে ভাগ করা যায়। এখন এই যে যে এই পর্যন্ত আমরা যেটুকু পড়ালাম, যে পর্যন্ত বললাম, তাতে হচ্ছে সবই এরকম সিস্টেম ছিল যে সিপিইউ নিজে থেকে এসে খোঁজ নিচ্ছে যে এখন ইনপুট আউটপুট হবে কিনা। যদি তোমার সিপিইউর কোনো কিছু রিড করার প্রয়োজন পড়ে তাহলে সে ডিভাইসের কাছে আসতেছে, আবার যদি কিছু রাইট করার প্রয়োজন পড়ে তখন সে ডিভাইসের কাছে আসতেছে, কিন্তু সিপিইউ আসতেছে। তো কথা হচ্ছে যে সবসময় তো এরকম ঘটনা ঘটে না। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন আমরা কিবোর্ড দিয়ে কমান্ড দিতে পারি এনি টাইম, কিংবা হচ্ছে একটা যে কোনো মাউস বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে কিছু ইনিশিয়েট করতে পারি। তো এই যে এই টাইপের যে ঘটনাগুলো যেগুলো আমি ইনিশিয়েট করবো, অ্যাজ এ ইউজার ইনিশিয়েট করবো কিছু কাজ, বা মেমোরি ট্রান্সফার হতে পারে, সেই জিনিসগুলো করার জন্য আমাদের প্রোগ্রাম ডায়োতে কাজ হবে না, আমাদের অন্য একটা মাধ্যম লাগবে, অন্য একটা সিস্টেম লাগবে। সেই সিস্টেমটার নামই হচ্ছে আমাদের ইন্টারাপ্ট আইও। এটার নামই, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক, সেটার নাম হচ্ছে ইন্টারাপ্ট আইও। ইন্টারাপ্ট আইওতে কি ঘটে, সিপিইউ এবারও হচ্ছে অ্যালার্ট থাকা লাগবে, সিপিইউ অলওয়েজ চেক করতেছে যে তোমার ইনপুট আউটপুটে ঘটনা ঘটবে কিনা। এই মুহূর্তে ইন্টারাপ্টের জন্য কিছু লাইন বা কিছু পিন থাকে সিপিইউর সাথে। তো ডিভাইস যদি কিছু করতে চায় তাহলে ওই ইন্টারাপ্ট পিনকে তোমার হচ্ছে অ্যাক্টিভ করে দেয়, ওখানে একটা সিগন্যাল পাঠায়। এই ইন্টারাপ্ট পিনে যখন সিপিইউ আমার বাইরের ডিভাইস কোনো একটা সিগন্যাল পাঠাবে সিপিইউকে, তখন সিপিইউ বুঝতে পারবে যে হ্যাঁ এখন একটা ঘটনা ঘটাতে হবে, যে হয়তো ইনপুট বা আউটপুট নেওয়ার প্রয়োজন পড়বে, ইনপুট নেওয়ার বা আউটপুট দেওয়ার প্রয়োজন পড়বে।
এই যে সিস্টেমটা, এই জন্য এটাকে ইন্টারাপ্ট আইওকে ডিভাইস ইনিশিয়েটেড আইও বলা হয়ে থাকে। ডিভাইস ইনিশিয়েটেড আইও বলা হয়ে থাকে, ঠিক আছে? ডিভাইস ইনিশিয়েটেড আইও বলা হয়ে থাকে। তো ডিভাইস ইনিশিয়েটেড আইও কেন বলা হচ্ছে? যে ডিভাইস একটা সিগন্যাল পাঠাচ্ছে ইন্টারাপ্ট করতে, এই ইন্টারাপ্ট ঘটানোর পরে সিপিইউ সেই সিগন্যালটা পাচ্ছে, সিপিইউ বুঝতেছে যে এখন তাকে কিছু একটা রিড করতে বলা হচ্ছে বা আউটপুটের চাহিদা আসছে, যেটা এখন সার্ভিস দেওয়া লাগবে। সিমিলারলি সে তখন স্ট্যাটাস চেক করবে ওই ডিভাইসের এবং ওই জিনিসগুলোকে কন্ট্রোল করবে, ওই যে ইনপুট বা আউটপুট এটাকে কন্ট্রোল করবে। হয়তো সিপিইউ থেকে মেমোরিতে যাবে, সরি, আইও ডিভাইস থেকে মেমোরিতে যাবে, অথবা মেমোরি থেকে আইও ডিভাইসে যাবে। এই জন্য এটার নাম হচ্ছে ইন্টারাপ্ট আইও। এই ইন্টারাপ্ট আইও আবার বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। মেইনলি প্রধানত হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়। এই ইন্টারাপ্ট আইও গুলোকে এক্সটার্নাল ইন্টারাপ্ট বলে, ইন্টারনাল ইন্টারাপ্ট বলে, আবার হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট বলে। অর্থাৎ কোন কোন টাইপের ডিভাইস বা কোন কোন মাধ্যম থেকে ওই ইন্টারাপ্ট পিনে সিগন্যাল পাঠানো হচ্ছে তার উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা যায়: এক্সটার্নাল, ইন্টারনাল, আর একটা হচ্ছে সফটওয়্যার। এগুলো কনসেপ্ট খুব সোজা। যেমন এক্সটার্নাল হচ্ছে বাইরের যে এক্সটার্নাল ডিভাইসগুলো আমাকে ইন্টারাপ্ট করে, যেমন তুমি একটা পেন ড্রাইভ লাগালা, মাউস লাগালা, এই যে বাইরে থেকে এক্সটার্নালি যে ডিভাইসগুলো তুমি সিপিইউর সাথে কানেক্ট করতেছো, এরা যখন ইন্টারাপ্ট ঘটায় তখন সেটাকে বলতেছি আমরা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট, ঠিক আছে? আর এই এক্সটার্নাল ইন্টারাপ্ট আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাস্কেবল, অর্থাৎ যে ইন্টারাপ্ট গুলো আসার পরে সিপিইউ চাইলে ইগনোর করে দিতে পারে, সেগুলোকে বলা হয় মাস্কেবল ইন্টারাপ্ট। প্রায়োরিটির উপর ভিত্তি করে এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট। মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে, ধরো কোনো একটা ডিভাইস আসছে, কানেক্ট করছে, কিছু একটা ইনিশিয়েট করতে চাচ্ছে। ইন্টারাপ্ট আইও হচ্ছে ডিভাইস ইনিশিয়েট, সো কিছু একটা ইনিশিয়েট করতে চাচ্ছে, কোনো একটা কাজ, হয়তো ইনপুট বা আউটপুট কিছু একটা। তো এই ইনিশিয়েট করার সময় তার প্রায়োরিটি যদি কম থাকে, এই মাস্কেবল যদি থাকে যে আমার সিপিইউ একটা সিগন্যাল জেনারেট করে রাখছে যে সে এখন ইন্টারাপ্ট নিতে চাচ্ছে না, তখন এই মাস্কেবল যত ইন্টারাপ্ট আছে সে চাইলে সবগুলোকেই ইগনোর করে দিতে পারে। যেমন তুমি সিপিইউ ধরো কোনো একটা মেজর কাজ করতেছে, যে এই সময় সে কোনো ইনপুট নিতে পারবে না, সাপোজ হ্যাং হয়ে আছে সামথিং, বা কোনো একটা জটিল কাজ করতেছে যার কারণে এই সময় কোনো ইনপুট নেওয়া যাবে না বা দেওয়া যাবে না, সে আপডেট হচ্ছে। তো ওই সময় তুমি একটা পেন ড্রাইভ কানেক্ট করে বা মাউস দিয়ে ক্লিক করে একটা কিছু ইনিশিয়েট করার চেষ্টা করছো, এইগুলো হচ্ছে যদি মাস্কেবল হয়, অর্থাৎ ওই ডিভাইসটা যদি মাস্কেবল ইন্টারাপ্ট জেনারেট করে থাকে, তার মানে চাইলে ওই মাউসের ওই ক্লিকটাকে ইগনোর করে দেওয়া যাবে, ঠিক আছে? নন মাস্কেবল হচ্ছে মূলত সেইগুলো যেগুলোকে কোনোভাবেই তোমার হচ্ছে ঠেকানো সম্ভব না। যেমন ধরো কারেন্ট চলে গেল, পাওয়ার ফেলিয়ার। তো পাওয়ার ফেলিয়ারে পাওয়ার যাওয়ার আগেও, সামান্য কিছু আগেও তোমার টের পাওয়া যায় যে কারেন্ট আসলে চলে যাচ্ছে, যখন ভোল্টেজটা কমতে শুরু করে। তো ওই যে যখনই কমতে শুরু করছে তখনই হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট চলে আসে। এই নন মাস্কেবল ইন্টারাপ্ট আসার সাথে সাথেই ডিভাইস চেষ্টা করে যে কোনোভাবে ডেটাটাকে সেভ করা যায় কিনা, যে যে ইম্পর্টেন্ট ডেটাগুলো আছে, যেমন ধরো অ্যাটলিস্ট প্রোগ্রাম কাউন্টার, এই প্রোগ্রাম কাউন্টারটাকে সেভ করে রাখা যায় কিনা, কারণ সে জানে যে নন মাস্কেবলকে তার এখন সার্ভিস দেয়াই লাগবে। তো এই যে এক্সটার্নাল ইন্টারাপ্ট, এটাকে মেজরলি এই তিনটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রধান দুইটা হচ্ছে মাস্কেবল আর নন মাস্কেবল। মাস্কেবল হচ্ছে সেইগুলা যে ধরনের ইন্টারাপ্টকে ইজিলি ইগনোর করে দেওয়া যায়। সিপিইউ যদি ব্যস্ত থাকে, সে যদি তার ইন্টারাপ্ট পিনকে ওয়ান করে রাখে, তাহলে সে এই ধরনের যত ইন্টারাপ্টই আসুক সেগুলোকে ইগনোর করতে পারে। আবার যদি সার্ভিস দিতে চায়, তাহলে ইন্টারাপ্ট ফ্ল্যাগ জিরো থাকলে সেগুলোকে সার্ভিস দিতে পারে। নন মাস্কেবল হচ্ছে যেগুলোকে সে ঠেকাতে পারবে না, সিপিইউ ওইগুলোকে সার্ভিস দেয়াই লাগবে। তো এই নন মাস্কেবল ইন্টারাপ্ট মূলত হচ্ছে এই যে এই ধরনের মেজর, যেমন আমরা একটা উদাহরণ দিলাম পাওয়ার ফেলিয়ার, এই ধরনের মেজর যদি কোনো ঘটনা ঘটে থাকে সেগুলোকেই নর্মালি নন মাস্কেবল ইন্টারাপ্ট বলা হয়। আরেকটা হচ্ছে মাস্কেবল হ্যান্ডশেক ইন্টারাপ্ট। এই মাস্কেবল হ্যান্ডশেক ইন্টারাপ্ট হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্টই, কিন্তু এইটা আবার কি করা হয় মাঝখানে, তোমার হচ্ছে এই যে আমাদের যে ডিভাইসটা ইন্টারাপ্ট ঘটাইছে তাকে আবার অ্যাকনলেজমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে। অর্থাৎ সে একটা ইন্টারাপ্ট ঘটাইছে, সে একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, সেই ইন্টারাপ্ট সিগন্যালকে ইন্টারাপ্ট পিনের মাধ্যমে সে সিগন্যাল দিয়ে পাঠাইছে সিপিইউ কে যে আমার এখন ইন্টারাপ্ট সার্ভিসের প্রয়োজন, এবং তার এগেইনস্টে হচ্ছে একটা ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট তৈরি করা হয়। সিপিইউ আবার একটা ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট তৈরি করবে, করে জানাবে যে হ্যাঁ তোমার ইন্টারাপ্ট আমি পাইছি, তোমাকে এখন আমি সার্ভিস দিব। তারপরে হচ্ছে সার্ভিস রুটিনকে কল করা হয় এবং ওই ইন্টারাপ্টের যে কাজটা সেটা সম্পন্ন করা হয়। এটা মূলত মাস্কেবল ইন্টারাপ্টই, কিন্তু এখানে যেহেতু একটা দুই দিকের কমিউনিকেশনের প্রয়োজন পড়তেছে, এই জন্য এটাকে হ্যান্ডশেকিংও বলা হয়। এক্সটার্নাল ইন্টারাপ্ট এই তিন ধরনের হতে পারে। এ বাদে আরো দুইটা মেজর টাইপের ইন্টারাপ্ট আছে। একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট। এইটা হচ্ছে, এই ইন্টারনাল ইন্টারাপ্ট হচ্ছে মূলত প্রোগ্রামের ভিতরে কিছু ঘটনার কারণে ঘটে থাকে। এটা আমরা দেখছি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে সাপোজ ধরো তুমি ক্যালকুলেট করতেছো,
করতে করতে কোনো কারণে ডিভাইডেড বাই 0 হয়ে গেল, কিংবা একটা অ্যারিথমেটিক ইরর হয়ে গেল। তো এই যে ইরর হচ্ছে বা একটা প্রবলেম হচ্ছে, ইনসিডেন্ট হচ্ছে একটা প্রোগ্রাম রান করতে করতে, এই ধরনের যে ঘটনাগুলো আছে সেগুলো বোঝানোর জন্য ইন্টারাপ্ট সিগন্যাল কল হয়ে থাকে। সিপিইউর ভিতরে ইন্টারাপ্টের মাধ্যমে কোনো একটা ঘটনা ঘটানো হয়ে থাকে যদি এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটেই যায়, কিংবা বিভিন্ন ইন্টারনালি যদি কোনো ইনসিডেন্ট ঘটেই যায়। এই ধরনের যে ইন্টারাপ্ট গুলো আছে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট। আর থার্ড টাইপটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। এটা কি? যেটা তুমি আমি ঘটাতে পারি। আমরা নিজেরাই হচ্ছে যে রিড রাইটের জন্য বিভিন্ন সার্ভিস কল বা সিস্টেম কলকে কল দিতে পারি। কোনো সফটওয়্যারের যদি অপারেটিং সিস্টেমের ভিতরে কোনো কিছুকে কল দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে সে যে ইন্টারাপ্টটা ঘটাবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। তো এই ইন্টারাপ্ট আইও হচ্ছে ডিভাইস ইনিশিয়েটেড। তো এই ডিভাইস ইনিশিয়েটেডের মধ্যে আবার 3 ধরনের ভাগ আছে, যার মধ্যে এক্সটার্নাল, ইন্টারনাল, সফটওয়্যার। এবং এক্সটার্নালকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, যার নাম হচ্ছে মাস্কেবল, নন মাস্কেবল এবং মাস্কেবল হ্যান্ডশেক। আচ্ছা, তো এই যে ইন্টারাপ্ট আইও, এই ইন্টারাপ্ট আইও তে মাল্টিপল ডিভাইস একই সাথে সিপিইউ কে কল দিতে পারে। মাল্টিপল ডিভাইস কল দিয়ে বসলো, কারণ এটা তো ডিভাইস ইনিশিয়েটেড। সিপিইউ যখন নিজে খোঁজ নিবে, তখন সে তো হচ্ছে একা একা খোঁজ নিতে পারে যে আমার কোনটারে সার্ভিস দেওয়া লাগবে, কোনটাকে দেওয়া লাগবে না। কিন্তু যখন তুমি বাইরে থেকে ডিভাইস কানেক্ট করবা, দুইটা কিবোর্ড কানেক্ট করা আছে অথবা একটা মাউস একটা কিবোর্ড দেওয়া আছে, তুমি দুইটাতেই একসাথে কি প্রেস করে বসলা, তখন কি হলো? মাল্টিপল ইন্টারাপ্ট হলো। তো এই মাল্টিপল ইন্টারাপ্টের সার্ভিস কিভাবে দেয় সিপিইউ, এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পোল্ড ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে ডেইজি চেইন ইন্টারাপ্ট। কি জিনিস? জাস্ট আর্কিটেকচারের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায় এই স্ট্রাকচারটাকে, যে মাল্টিপল ইন্টারাপ্টকে কিভাবে সার্ভিস দেওয়া হবে। তো খুব সোজা জিনিস, ছবি দেখলেই বোঝা যাচ্ছে। পোল্ড ইন্টারাপ্টের ক্ষেত্রে যতগুলো এক্সটার্নাল ডিভাইস আছে সবগুলোই দুইটা তারের মাধ্যমে কানেক্ট করা থাকে। হ্যাঁ, দুইটা সিগন্যালের মাধ্যমে। একটা হচ্ছে ইন্টারাপ্ট আইএনটি, যেটা সরি, তিনটা তারের মাধ্যমে। একটা হচ্ছে ইন্টারাপ্ট আইএনটি, যেখানে হচ্ছে ইন্টারাপ্ট ঘটানো হবে। আর বাকি দুইটা হচ্ছে কমিউনিকেশনের জন্য, যাতে সিপিইউ বুঝতে পারে যে কোন ডিভাইসটা ঘটাইছে। আমরা একটু ক্লিয়ার করে বলি। যেমন ধরো এন সংখ্যক ডিভাইস কানেক্টেড আছে। কিসের সাথে কানেক্টেড আছে? ইন্টারাপ্ট লাইনের সাথে কানেক্টেড আছে। এখন ধরো এই ডিভাইস এন তোমার হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যালকে ওয়ান করে দিছে, করে সিগন্যাল পাঠাইছে যে আমার এখন সার্ভিস দরকার। সিপিইউ এই সার্ভিস, এই সিগন্যালটা পাওয়ার পরে নিজের কাজ বন্ধ করবে, অথবা নিজের বর্তমানে যে কাজ চলতেছিল ইমিডিয়েট ওইটা শেষ করবে। শেষ করার পরে হচ্ছে সে সার্ভিস দিতে যাবে, যে ঠিক আছে কোন কোন ডিভাইসে কাজ দরকার, আমি এখন তার কাজটা করে দেই। তো কিভাবে সে বুঝতে পারবে যে কোন ডিভাইস তাকে কল দিছে, বা কোন কোন ডিভাইস তাকে কল দিছে? এই জন্য সিপিইউ যেটা করবে, নিজের কাজটাকে বর্তমানে শেষ করবে যেটা সে করতেছিল। সে কিছু স্টেটকে সেভ করবে, যেমন হয়তো প্রোগ্রাম কাউন্টারকে কোনো এক জায়গায় স্ট্যাকের ভিতরে সেভ করে রাখবে। দেন হচ্ছে সে এই লাইনগুলো, উপরের কমিউনিকেশন লাইনগুলোর মাধ্যমে সে কি করবে, একটা একটা করে জিজ্ঞাসা করবে, এই তুমি কি চাইছো? যদি এই ডিভাইস ইন্টারাপ্ট ঘটায় থাকে, তাহলে সে একটা অ্যাকনোলেজ পাঠাবে যে হ্যাঁ আমি সে, যে হচ্ছে ইন্টারাপ্ট ঘটাইছি। যদি না হয় তাহলে সে এটারে নাল করে দিবে, মানে সে এটাই কিছু পাঠাবে না, সিগন্যাল পাঠাবে না। সিপিইউ তার পরেরটারে জিজ্ঞাসা করবে, তার পরেরটারে জিজ্ঞাসা করবে। এই যে প্রায়োরিটি ডিসিশন, এই প্রায়োরিটি ডিসিশন আগে থেকে আর্কিটেকচারের ভিতর সেট করে রাখা যায়, অথবা যে অনুযায়ী কানেক্টেড অবস্থায় আছে ডিভাইসগুলো সিপিইউর সাথে, সেই অনুযায়ী প্রায়োরিটি ঠিক হতে পারে, অর্থাৎ কোন ডিভাইস আগে যাচ্ছে। এটা দুই তিন ভাবে ডিসিশন নেওয়া যেতে পারে। একটা ডিসিশন হতে পারে যে তুমি অ্যাজ এ আর্কিটেক্ট আগে থেকে ঠিক করে রাখছো যে এই ডিভাইসগুলো আগে আগে প্রায়োরিটি পাবে, এটা একটা উপায় হতে পারে। আর একটা উপায় হতে পারে যে না, যে সময় যেটা কানেক্টেড হয়েছে ওইটাই হচ্ছে তারপরের প্রায়োরিটিটা পাইছে, এই অনুযায়ী হতে পারে। তো সিপিইউ এই প্রায়োরিটি অনুযায়ী এক একটা করে ডিভাইসকে সে জিজ্ঞাসা করবে যে তুমি ঘটাইছো কেন ইন্টারাপ্ট, সেখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট নিবে। যদি অ্যাকনোলেজমেন্টে পজিটিভ আসে, তখন হচ্ছে সিপিইউ তাকে সার্ভিসটা দিবে। এই যে মাধ্যমটা, এটা হচ্ছে পোল্ড ইন্টারাপ্ট, এটা হচ্ছে পোল্ড ইন্টারাপ্ট। কিন্তু পোল্ড ইন্টারাপ্ট হচ্ছে একটু ভেজাল। এটা বেশ খানিকটা সময় নষ্ট হয়, প্রচুর টাইম নষ্ট হয়। একবার সিগন্যাল যাবে, আবার সিগন্যাল আসবে, সেটা প্রসেস করে প্রসেসর আবার সিগন্যাল জেনারেট করবে। তুলনামূলক স্লো পোল্ড ইন্টারাপ্ট, একটু সমস্যা। এবং যদি এন্ড ডিভাইস হয়ে থাকে, তাহলে ওয়ার্স্ট কেসে খুবই প্রবলেম হবে, ওয়ার্স্ট কেসে খুবই প্রবলেম হবে। এই জন্যই হচ্ছে পরবর্তী আরেকটা আইডিয়া, আরেকটা টেকনিক আসে, যেটার নাম হচ্ছে ডেইজি চেন। এটাও সোজা। ডেইজি চেনে কি করা হয়, তোমার দুইটা সিগন্যাল আছে, ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট আর হচ্ছে ইন্টারাপ্ট। আচ্ছা, ভালো কথা। তো কি করা হবে, প্রথমে যে কোনো, আবার আমার এন সংখ্যক ডিভাইস কানেক্টেড আছে, এর থেকে যে কোনো একটা ইন্টারাপ্ট সিগন্যালকে হাই করে দিল, তার মানে তার এখন ইন্টারাপ্ট প্রয়োজন। প্রসেসর সেটা পাইলো, নিজের কাজটাকে শেষ করলো। কাজ শেষ করে সে কি করলো, তোমার হচ্ছে একটা ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট
সিগন্যাল জেনারেট করবে, করে সে ওই প্রায়োরিটি অনুযায়ী, সিমিলারলি পোল্ড ইন্টারাপ্টে যেমন দুইভাবে প্রায়োরিটি সেট করা যেত, এখানেও সেরকম ভাবে কোনো একটা প্রায়োরিটি সিস্টেম সেট করা আছে। সেই অনুযায়ী সে হচ্ছে তোমার এই অ্যাকনোলেজমেন্টটাকে পাঠিয়ে দিবে। এখন এই ডিভাইস যদি এই ইন্টারাপ্ট ঘটায় থাকে, সেই অ্যাকনোলেজমেন্টটাকে একসেপ্ট করে নিবে, অথবা সেটাকে একসেপ্ট করবে না, কারণ সেই ইন্টারাপ্ট ঘটায়নি, সে সেটাকে পাস করে প্রায়োরিটির পরেরটা পাঠিয়ে দিবে। এইভাবে হচ্ছে এন সংখ্যক ডিভাইসে যেতে থাকবে। এবার যে বা যারা, যদি একটা হয় তাহলে একটা, যদি মাল্টিপল ডিভাইস এটা ঘটায় থাকে, তাহলে সে ওই অ্যাকনোলেজমেন্টটাকে একসেপ্ট করে নিবে। সিপিইউ কে আর আলাদাভাবে জানাবে না যে হ্যাঁ আমিই ঘটাইছিলাম। সে ওইখান থেকে নিয়ে এই ইন্টারাপ্ট অ্যাড্রেস ভেক্টরের মধ্যে কাজ ঘটায় তোমার হচ্ছে আলটিমেটলি সিপিইউ কে জানাই দিবে যে হ্যাঁ এটা কাজ হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য আলাদাভাবে আর বারবার সিপিইউ তে ওই সিগন্যাল ফেরত পাঠানোর দরকার নেই, একটা থেকে আরেকটা চলে যায়। যেহেতু এটা ডেইজি চেইন ফ্যাশনে কানেক্টেড অবস্থায় আছে, এই জন্য হচ্ছে ইন্টারাপ্ট সিস্টেমটাকে ডেইজি চেইন ইন্টারাপ্ট বলা হয়।